শশী থারুর বলছে এই হিন্দুত্ববাদীরা যে এত হই হই করছে, তো এই জায়গায় যদি আজকে কে আর মুস্তাফিজকে না খেলিয়ে যদি সৌম্য সরকার বা লিটন দাসকে খেলাতো, তাহলে কি এরা এইভাবে হই হই করতো? 1 নম্বর। 2 নম্বর কথা যেটা শশী থারুর বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, কি আরো অন্যদের উপর আক্রমণ হয়েছে, হত্যা করা হয়েছে, এগুলি নিয়ে আমরাও বিচলিত, আমরাও চিন্তিত। কিন্তু মুস্তাফিজুর রহমান এই সবের সাথে তো জড়িত না। ক্রিকেট, সে কোনো সময় কোনো হেট স্পিচ বা এইসব কিছু করেনি। নিউট্রাল ক্রিকেটার, ক্রিকেট খেলে এবং বাড়ি চলে যায়, এই হচ্ছে তার ব্যাপার। এই জায়গাতে মুস্তাফিজকে ব্যান করে আমরা কি হাসিল করার চেষ্টা করছি? ফ্রম এ পিওরলি ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ, হোয়াট ইজ ইন্ডিয়ান? সুবিধা, ভারত কি প্রকৃত অর্থেই বাংলাদেশকে একটা শত্রু রাষ্ট্রে পরিণত করতে চাইছে? মানে রীতিমতো যখন বলা হচ্ছিল যে ভারত একটা অলিভ ব্রাঞ্চ নিয়ে খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এলেন, তখন এমন একটা ঘটনা এর পরপরই মানে ক্রিকেট মাঠে রাজনীতি ঢোকানো হলো, এবং এর তীব্র প্রতিক্রিয়া যে হবে সে তো নিশ্চয়ই ভারত সরকার বুঝেছিল। ভারত বাংলাদেশকে আরো শত্রুতে পরিণত করতে চাইছে কেন? প্রথমেই তোমাকে বলি যে এই ঘটনাটাতে ভারতেও বেশ প্রতিবাদের ঝড় উঠেছে। ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতা এবং যে পার্লামেন্টে খুবই সক্রিয়, খুবই সুবক্তা হিসেবে পরিচিত শশী থারুর, উনি বিরাটভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রিয়াঙ্কা খার্জে, কংগ্রেসের নেতারা আছেন। আর টিভি জগতের খুব নামকরা লোক রাজদীপ সরদেশাই, যার বাবা দিলীপ সরদেশাই ভারতের খুব খ্যাতনামা ক্রিকেটার ছিলেন, সেও খুব শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে এবং কতগুলি কথা তারা বলেছে যেগুলি আমার মনে হয় খুব যুক্তিযুক্ত, যেটা উল্লেখ করা দরকার এখানে। পিওরলি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলেও এটা ভারতের জাতীয় স্বার্থ কিভাবে মানে এতে কাজ মানে ভারতের জাতীয় সিদ্ধ হাসিল কিভাবে হচ্ছে সেটা বলা খুবই মুশকিল। কারণ এখানে যেখানে একটা বলা হচ্ছিল যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, যেটা গত কয়েক মাস ধরে খারাপের দিকেই যাচ্ছে, সেটা ঠিকঠাক করার জন্য জয়শঙ্কর সাহেব বিদেশ মন্ত্রী, উনি ঢাকায় গেলেন, কথাবার্তা বলার চেষ্টা করলেন এবং মানে বেগম জিয়ার মৃত্যুতে উনি ওখানে কন্ডোলেন্স মেসেজ গিয়ে দিলেন, তার পুত্রের সাথে দেখা করলেন, ইত্যাদি ইত্যাদি। আরো কিছু কিছু ঘটনা এর আগেও হয়েছে। বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান সাহেব দিল্লিতে আসলেন, ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সাথে মিটিং করলেন। মানে এগুলিতে একটা মনে হচ্ছিল যে মানে যেটাকে ইংরেজিতে বলতে পারো যে ব্রেকিং দ্য আইস, দের ওয়াজ অ্যান অ্যাটেম্পট টু ব্রেক দ্য আইস। একটা বরফ গলানোর একটা চেষ্টা, যাতে করে সম্পর্কটা খানিকটা অন্তত স্বাভাবিক, একটা ওয়ার্কিং রিলেশনশিপ অন্তত তৈরি হয়। সেই জায়গাতে হঠাৎ করে এই ধরনের ঘটনা আছে। এখানে আরেকটা কথা নবনীতা তোমায় বলি, যে ভারতের একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স, যার মালিক হচ্ছে নীতা আম্বানি, মুকেশ আম্বানি, ভারতের 1 নম্বর শিল্পপতি যাকে বলা হয়, তার স্ত্রী। তো তাদের যে টিমটা ওই দুবাইতে বর্তমানে যে ওখানে ইন্টারন্যাশনাল T20 লিগ হচ্ছে, সেই লিগে খেলছে। ওদের ওখানে আমি জানি না এখানে অন্য কোনো মালিকানার কোনো ব্যাপার আছে কিনা, মানে এরাই মালিক, কিন্তু রেজিস্টার্ড হয়তো দুবাইতে মুম্বাই ইন্ডিয়ান এমিরেটস, MI এমিরেটস বলে টিম, যেটা ওখানকার এই দুবাইতে এই লিগে খেলছে। এবং সেখানে কিন্তু বাংলাদেশের প্লেয়ার, বর্ষিয়ান ক্রিকেটার, প্রাক্তন ক্যাপ্টেনও বটে সাকিবুল হাসান, কিন্তু ওদের টিমে রয়েছে এবং সাকিবুল হাসান এখনো সেই টিমে আছে। তো হঠাৎ করে বেচারা মুস্তাফিজদের উপরে কেন কোপ পড়ছে, এটা নিয়ে কেন এত হইচই হচ্ছে? এটা কি এই কারণেই যে মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন আম্বানিরা তারা যথেষ্ট রাজপুরুষদের কাছের লোক, দিল্লিতে অবস্থানরত রাজপুরুষদের কাছের লোক, আর এখানে KKR এর মালিক শাহরুখ খান, তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো, এই টিমটা বেসড ইন ক্যালকাটা, এর মধ্যে শাহরুখ খান এর মালিক, তার জন্য কিনা? কেন আমরা যেটা লক্ষ্য করেছি যে এই মুস্তাফিজের ঘটনা। সারদেশাইয়ের কথা বললেন তো, সাংবাদিক রাজদীপ সারদেশাই তো সরাসরি বলছেন যে আসলে এই কলকাতা নাইট রাইডার্স কে লক্ষ্য করে এরকম একটা রাজনৈতিক চাল চেলে, মানে বাংলাদেশ বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ একরকমের উস্কে দিয়ে মানে বিজেপি
সামনে যে নির্বাচন, এই এপ্রিল মে মাসেই তো নির্বাচন পশ্চিমবঙ্গে, সেই নির্বাচনে ফায়দা লুটতে চাইছে। মানে বিজেপি তার মানে তার ভোট বাড়ানোর জন্য হিন্দুত্ববাদীদের দাবির মুখে এরকম একটা কাজ করলো। আর কত বড় দাবি হয়েছিল যে এরকম একটা সিদ্ধান্ত তাদেরকে নিতে হলো? আমি যতটুকু দেখেছি, আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করি না, কিন্তু আমি যতটুকু দেখেছি এবং খবরের কাগজ যতটুকু পড়েছি, যে বেঙ্গলে তো এই নিয়ে খুব একটা প্রোটেস্ট কিছুই হয়নি। হ্যাঁ, কিছুই দেখিনি আমরা। আর অন্য জায়গায় বিজেপির মার্জিনাল গ্রুপস, ফ্রিঞ্জ গ্রুপস, কিছু কিছু বিজেপির দু একজন এমপি যাদের অতটা জানা যায় না, বা সঙ্গীত সোমের মতো কিছু নেতা যাদের অতটা পরিচিতি, আঞ্চলিক পরিচিতি আছে, হিন্দি বলয়েতে তাদের চেনে লোকজন, কিন্তু তার বাইরে খুব একটা চেনে না। এই ধরনের লোকজন তারা এটা নিয়ে খুব হইচই করেছে। বলা যেতে পারে যে হিন্দুত্ববাদী যে রাজনীতিক বলয়, অর্থাৎ বিজেপি আরএসএস কেন্দ্র করে যে একটা পলিটিক্যাল ইকোসিস্টেম, তার মধ্যে যারা মার্জিনাল প্লেয়ার তারা একটু নিজেদের সামনে আনার জন্য এটাকে ইস্যুটাকে ধরেছে। মানে ইট ইজ মোর অফ দেয়ার ইস্যু, যে তারা ওই হিন্দুত্ববাদী রাজনীতির বলয়ে আর একটু বেশি জনপ্রিয় হয়ে ওঠার জন্য, আর একটু বেশি পরিচিত হওয়ার জন্য এই ইস্যুটাকে ধরে চেঁচামেচি শুরু করেছে যে মোস্তাফিজকে মানে কেন খেলতে দেওয়া হবে ইত্যাদি। আর এখানে আরেকটা ব্যাপার, এখানে সব থেকে বড় প্রশ্ন যেটা আসছে, যেই প্রশ্নটা ক্রিকেটার কীর্তি আজাদ, যিনি দীর্ঘদিন ভারতের জন্য ক্রিকেট খেলেছেন, পরে পার্লামেন্টে উনি ছিলেন, ওনার পিতা ভগবত জা আজাদ ইন্দিরা গান্ধীর মন্ত্রী ছিলেন, তো উনি রাজনীতিটাও বোঝেন, ক্রিকেটও বোঝেন। এই কীর্তি আজাদ একটা পয়েন্ট তুলেছেন যে বাবা, পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে দেওয়া এখানে হয় না। সেই ব্যাপারে গভর্নমেন্ট তাদের সিদ্ধান্ত জানানোর পর বোর্ড মোটামুটি বলেই দিয়েছে যে পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে না। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ইনস্ট্রাকশন গভর্নমেন্টের থেকে লিখিতভাবে বা মৌখিকভাবেও ইতিপূর্বে বিসিসিআই বা বোর্ড অফ ক্রিকেট, ইন্ডিয়ান যে ক্রিকেট বোর্ড, তাদের জানানো হয়নি। এবং এর জন্য বেশ কিছু বাংলাদেশের প্লেয়ারকে এই অকশনে, এই যে আইপিএল এর অকশনে রাখা হয়েছিল। এখন অকশনে তুমি 5টা প্রোডাক্ট রাখতে পারো, আমি ক্রেতা, আমি দুটোকে কিনবো। তো এখানে অনেক কিছু বাংলাদেশের ক্রিকেটারকে অফার করা হয়েছিল, কেকেআর মুস্তাফিজকে পিক আপ করেছে, কারণ কেকেআর বোলিং এর ব্যাপারে ওরা একটু দুর্বল, ওরা 3বার আইপিএল জিতেছে। এখন এই যে শাহরুখ খানকে লক্ষ্য করে গালাগাল করা হচ্ছে, খান সাহেব কিন্তু ক্রিকেটের সিদ্ধান্ত নেন না, উনি মালিক, কিন্তু উনি এই পুরো ক্রিকেটের সিদ্ধান্ত, কোন প্লেয়ার নেওয়া হবে না, কি হবে, তার পরিচয় কি, এগুলি নিয়ে হিজ লিস্ট বদার, এই ব্যাপারটা উনি, ক্রিকেট যারা বোঝে, ওনার এই ফ্র্যাঞ্চাইজে যারা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে, তাদের উপর ছেড়ে দিয়েছেন। আমি এটা খুব ভালো করে জানি যে খান সাহেব এই নিয়ে কোনো মাথা ঘামায় না, খান সাহেব এদের ফ্রি হ্যান্ড দিয়েছে, যে आप जिसको लेना चाहते हो ले लो, हाँ जो अच्छा रहेगा टीम के लिए, जो अच्छा होगा, बिकॉज हिज ओनली इंटरेस्ट इज তার টিম যাতে চ্যাম্পিয়ন হয়, দ্যাট ইজ অল। এর বেশি খান সাহেবের কোনো ইন্টারেস্ট এখানে নেই। এবং উনি টাকা পয়সা যা খরচ করেন তার মধ্যে তো এটা তো একটা, ধরো এর মধ্যে একটা বিজনেস অ্যাঙ্গেলও আছে। এইবার তার জন্য এই যে খান সাহেবকে লক্ষ্য করে খান সাহেব দেশদ্রোহী, অমুক তমুক, এগুলি একেবারেই মানে মিসপ্লেসড কতগুলি কথাবার্তা। আমার মনে হচ্ছে এখানে মূলত এই ফ্রিঞ্জ, মানে হিন্দুত্ববাদী রাজনীতিরও যারা ফ্রিঞ্জে রয়েছে, তারা এটা নিয়ে হইচই করেছে। কোন বড় মাপের বিজেপি নেতার কোন স্টেটমেন্ট এই ব্যাপারে আমি এই অবধি কিন্তু দেখিনি। হ্যাঁ, মোদি, অমিত শাহ বা হিন্দুত্ববাদী দল বা কয়েকজন নেতা এদিকে ওদিকে শাহরুখ খানকে গাদ্দার বলে দিল, কিংবা মুস্তাফিজ কেন খেলবে বাংলাদেশের থেকে এসে এত টাকা দিয়ে, সেসব কথা তুললো, আর বিজেপি সরকার তাতে কর্ণপাত করে মুস্তাফিজের খেলাটা বাদ দিয়ে, এবং সেটা সরকারি চাপে যে হলো, বোর্ডের সিদ্ধান্তে যে হলো, এটা তো কেকেআরই বলছে। তো তার মানে বিজেপি তো কেকেআর না, এই কথাটা শোনো নবনীতা, এটা লেট আস ক্ল্যারিফাই দিস। কেকেআর না, দেবজিৎ সাইকিয়া, ওকে আমি ভালো করে চিনি, ও আসামের লোক, এখন যে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোলের সেক্রেটারি, উনি এটা বলেছেন। উনি হি ইজ গন অন রেকর্ড। আমি একটু আগে এনডিটিভির একটা ইন্টারভিউ দেখলাম, আমারই ছোট ভাই রত্নদীপ চৌধুরী ইন্টারভিউটা করছে গুয়াহাটিতে, তাকে যোগাযোগ করে সে বলেছে আমরা এরকম একটা ইনস্ট্রাকশন দিয়েছি, এবং এই ইনস্ট্রাকশনটা দিয়েছি আফটার ডিউ ইন্টিমেশন বাই দ্য গভর্নমেন্ট। তার মানে পুরো ব্যাপারটা সরকারের তরফ থেকে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে, যে প্রশ্নটা রাজদীপ সরদেশাই তুলছে বা শশী থারুর তুলছে,
সেটা হচ্ছে যে কিছু সোশ্যাল মিডিয়া ট্রল, কিছু সোশ্যাল মিডিয়া আউটরেজ হলো, কিছু একটা হই হই হলো, কিছু সোশ্যাল মিডিয়া, মানে সরকার কি সোশ্যাল মিডিয়া দিয়ে পরিচালিত নাকি? সরকার কি সোশ্যাল মিডিয়াতে কে কি হইচই করলো তাতে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবে? না, সরকারের নিজস্ব একটা লং টার্ম ডিপ্লোম্যাটিক একটা ব্যাপার থাকবে, যেটা থাকা উচিত। যে কোনো সরকারেরই তো একটা লং টার্ম ডিপ্লোম্যাটিক গোল থাকবে। বিশেষ করে নেবারহুড পলিসি নিয়ে মোদিজিও অনেক সময় অনেক কথা বলেছেন, নেবারহুড ফার্স্ট। নেবারহুড ফার্স্ট মানে নেবারহুডকে যদি উনি গুরুত্ব দেন, অর্থাৎ প্রতিবেশী রাজ্যের সাথে, এই রাষ্ট্রের সাথে সম্পর্ককে উনি গুরুত্ব দেন, সেই ক্ষেত্রে তো একটা নির্দিষ্ট রাজনীতি, একটা নির্দিষ্ট কূটনীতি, এবং সেটা একটু সুদূর প্রসারী বা দীর্ঘমেয়াদী একটা চিন্তাধারার দ্বারা প্রভাবিত হবে। হঠাৎ করে কিছু লোক সোশ্যাল মিডিয়াতে হইচই করলো, আর তুমি একটা সরকারের সিদ্ধান্ত হয়ে গেল এবং সরকার সেটা ক্রিকেট বোর্ডের উপর চাপিয়ে দিল। এটা একেবারেই অনুচিত। এবং এটা নিয়ে কীর্তি আজাদ যেটা বলেছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক যখন অবনতি হয়, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কীর্তি আজাদ যে পয়েন্টটা তুলেছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে এরকম একটা সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল, এটা বোর্ডকে জানানো হয়েছিল আনুষ্ঠানিকভাবে, যার জন্য পাকিস্তানের অনেক প্লেয়ার একসময় এখানে খেলতেন আইপিএল এ। ইভেন ওয়াসিম আকরামকে আমরা দেখেছি কেকেআর নাইট রাইডার উনি বোলিং করছিলেন, হ্যাঁ, এবং ওনার সাথে এই সৌরভ গাঙ্গুলি টাঙ্গুলি খুব ভালো সম্পর্ক। মাঠে মানে রাজনীতির কথা বাদ দিলে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান পার্সোনাল লেভেলে প্লেয়ারদের মধ্যে ভীষণই ভালো সম্পর্ক, আমি এটা জানি। হ্যাঁ, যখন ইমরান খান মানে ওখানে প্রাইম মিনিস্টার হলেন, ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি গাভাস্কার, কপিল দেব, নবজোৎ সিং সিদ্ধু সবাইকে ইনভাইট করেছিলেন। এই লেভেলের সম্পর্ক, মাঠে সাংঘাতিক যুদ্ধ হয়। শোয়েব আক্তার বাউন্সারের উপর বাউন্সার দেয়, তারপর সৌরভ গাঙ্গুলির সাথে দাদা চলো কাবাব খাতে হ্যাঁ, এই টাইপের রিলেশন থাকে, এবং এটা থাকা উচিত। কিন্তু যাই হোক, একটা পাকিস্তানের সাথে একটা বড় রকমের গোলযোগ, সেই জায়গাতে একটা ইনস্ট্রাকশন ছিল। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন গভর্নমেন্টের থেকে বিসিসিআই কে কোনো সময় দেওয়া হয়নি। তার জন্যই বিসিসিআই, এটা বোঝার চেষ্টা করো, যে যেহেতু গভর্নমেন্ট থেকে কোনো রকম ইনস্ট্রাকশন ছিল না, বাংলাদেশের সাথে সম্পর্কের গোলমাল তো গত 1-1.5 বছর ধরেই হচ্ছে, ইউনূস সাহেব বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকেই হচ্ছে। তারপরেও কিন্তু এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। বরং যেই ভাইবটা আমরা দেখলাম সামনাসামনি, যে জয়শঙ্কর ঢাকায় যাচ্ছেন, কি খলিল সাহেব দিল্লিতে আসছেন, অজিত ডোভালের সাথে কথা বলছেন, তাদের মনে হচ্ছিল যে দুদেশে এরা সম্পর্ক খানিকটা রিপেয়ারিং করার চেষ্টা করছে। এর তার জন্য ক্রিকেট বোর্ড কিন্তু এইসব দেখে। যারা আজকাল ক্রিকেট এইসব নিয়ে মাথা ঘামায়, বা যারা মানে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর, তারা কিন্তু রাজপুরুষরা কি ভাবছে, রাজনীতির লোকজন কি ভাবছে, সেটার দিকে নজর রাখে। তারা দেখেছে যে এরকম তো কোনো গন্ডগোল নেই। এই জন্যই কীর্তি আজাদ যেটা বলছে যে 9 বাংলাদেশ প্লেয়ার্স ওয়ার অফার্ড ইন দ্য অকশন, এবং কেকেআর যেহেতু অফার্ড হয়েছে, তাদের বোলিং এ দুর্বলতা আছে, এই জন্য তারা মুস্তাফিজকে তুলেছে। কারণ মুস্তাফিজের আইপিএল এর রেকর্ড খুব ভালো, প্রায় 90টা ম্যাচ উনি খেলেছেন, 96টা উইকেট পেয়েছেন, এবং সব থেকে বড় কথা যেটা এই ধরনের খেলায়, যে ইকোনমি রেটটা কি, তো 8.13 এরকম একটা বোধহয় তার ইকোনমি রেট, আমি যা জানলাম কিছু স্পোর্টস জার্নালিস্টের সাথে কথা বলে, হ্যাঁ, তোমার অনুষ্ঠানে আসার আগে। তো তাই জন্য তারা মুস্তাফিজকে নিয়েছে, যে মুস্তাফিজ ইজ বোথ এ স্ট্রাইক বোলার অ্যান্ড অলসো এন ইকোনমিক্যাল বোলার, এই জন্য মুস্তাফিজকে নিয়েছে। আর শশী থারুর একটা পয়েন্ট তুলেছে, শশী থারুর বলছে এই হিন্দুত্ববাদীরা যে এত হই হই করছে, তো এই জায়গায় যদি আজকে কেকেআর মুস্তাফিজকে না খেলিয়ে যদি সৌম্য সরকার বা লিটন দাসকে খেলাতো, তাহলে কি এরা এইভাবে হই হই করতো? 1 নম্বর। 2 নম্বর কথা যেটা শশী থারুর বলছে, যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, কি আরো অন্যদের উপর আক্রমণ হয়েছে, হত্যা করা হয়েছে, এগুলি নিয়ে আমরাও বিচলিত, আমরাও চিন্তিত। কিন্তু মুস্তাফিজুর রহমান এই সবের সাথে তো জড়িত না। ক্রিকেট, সে কোনো সময় কোনো হেট স্পিচ বা এইসব কিছু করেনি, নিউট্রাল ক্রিকেটার, ক্রিকেট খেলে এবং বাড়ি চলে যায়, এই হচ্ছে তার ব্যাপার। এই জায়গাতে মুস্তাফিজকে ব্যান করে আমরা কি হাসিল করার চেষ্টা করছি? From a purely Indian point of view, what is Indian government trying to achieve? কি অ্যাচিভ করার চেষ্টা করছে? মানে মুস্তাফিজকে এখানে আইপিএল থেকে ব্যান করলে
মানে কি মানে বাংলাদেশে এই প্রশ্ন তো ভারতের বিভিন্ন টক শোতে ভারতের সুশীল সমাজের প্রতিনিধিরা তুলছেন যে মানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে যদি মুস্তাফিজুর রহমানকে মানে একজন ক্রিকেটারকে খেলা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আফগানিস্তানে এই যে তালেবান শাসন চলছে সেই তালেবানের সঙ্গে ভারত সম্পর্ক রাখছে, সেই তালেবান শাসনে নারী শিক্ষা নিষেধ, কিন্তু আফগানিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা তো বন্ধ করে নাই ভারত। মানে এই প্রশ্নগুলো তো ভারতের ভেতরেই উঠছে। না না, এটা নিয়ে তো একটা বড় রকমের গোলমাল হয়েছিল যখন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ভারতের সম্প্রতি এসেছিল। ওনার যে প্রথম প্রেস কনফারেন্স, সেই প্রথম প্রেস কনফারেন্সে মহিলা জার্নালিস্টদের ডাকা হয়নি, এবং ভারতে মানে জার্নালিস্টদের মধ্যে বিশেষ করে ডিপ্লোম্যাটিক বিট যারা করে অনেক সিনিয়র পজিশনে মহিলারা আছেন, যেমন সুহাসিনী হায়দার। উনি আবার সুব্রমণিয়াম স্বামীর মেয়ে, যে বিজেপির নেতা, বড় মাপের ইন্টেলেকচুয়াল বিজেপির সুব্রমণিয়াম স্বামী, কিন্তু সে আবার একটু বিদ্রোহী টাইপের লোক। যাই হোক, সুহাসিনী হায়দার সে মানে সুহাসিনী স্বামী বেসিক্যালি সালমান হায়দার আমাদের ফরেন সেক্রেটারি ছিলেন, তার ছেলেকে বিয়ে করেন সুহাসিনী হায়দার। তো এরকম বেশ কিছু মহিলা সাংবাদিক আছেন যারা হিন্দু ডিপ্লোম্যাটিক এডিটর, তো এদেরকে ডাকা হয়নি। এই নিয়ে প্রচন্ড হইচই হওয়ার পর তারপরে আফগান এমবেসি আবার সেকেন্ড মানে 24 ঘন্টার মধ্যে আরেকটা প্রেস কনফারেন্স করে, তাতে মহিলাদের ডাকে। তো এইসব ব্যাপার তো হয়েছে। এখন প্রশ্ন এখানে একটাই, সেটা হচ্ছে এটা একটা হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত, যেটা কীর্তি আজাদ বলছে যে আগের থেকে পাকিস্তানের ক্ষেত্রে যেমন একটা ডিরেক্টিভ দেওয়া আছে যে পাকিস্তানের প্লেয়ারদের অফার করা হবে না, তাই জন্য পাকিস্তানের অনেক প্লেয়ার ইন্ডিয়াতে খেলতে চান, ন্যাচারালি চাইবে, টাকা পয়সার ব্যাপার ভাই। হ্যাঁ, ক্রিকেট ইজ নট ক্রিকেট অনলি, ইট ইজ কমার্স। হ্যাঁ, বিশাল টাকা পয়সার একটা ব্যাপার। ইন্ডিয়ান বোর্ড ইজ রিচ, আইপিএল এ প্রচুর টাকা পায়। মুস্তাফিজি দেখো না, 9 কোটি টাকা, এটা সহজ কথা নাকি? হ্যাঁ, আমরা সারা জীবন এত টাকা রোজগার করতে পারিনি, তার অর্ধেকও পারিনি হয়তো। তো যাই হোক, একটা সিজন খেলে। তো এই জায়গাতে পাকিস্তানের ক্ষেত্রে একটা ইয়ে আছে যে পাকিস্তানের প্লেয়ারদের অফার করা হবে না, অর্থাৎ পাকিস্তানের প্লেয়ারদের অকশনে আনাই হবে না, এবং সেটাই ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। বিসিসিআই এই জন্য কোনো টিমকে সেটা অ্যালাউই করে না। বাংলাদেশের ক্ষেত্রে তো এরকম কোনো সিদ্ধান্ত নেই, তাহলে হঠাৎ করে এবং ভারতের সুশীল সমাজই এখন কিন্তু একটা অংশ এই প্রশ্ন বলছে, এই কথাটাও সাবধান করছে ভারতকে, যে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টাটা, মানে ভারতের জনগণের চোখে পাকিস্তান হিসেবে দেখানোর চেষ্টাটা বা একটা শত্রু রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টাটা ভারতের জন্য ভালো হবে না। কারণ আপনি আসলে কতজনের সঙ্গে দুয়ার বন্ধ করবেন? মানে এবং শশী থারুর তো সরাসরি প্রশ্ন করেছেন যে আসলে শাস্তিটা কাকে দেওয়া হচ্ছে, ক্রিকেটকে, ধর্মকে, নাকি একটা দেশকে? মানে না, এই প্রশ্নটা নবনীতা রাজদীপ সারদেশাই তুলেছে যে আমি এটা বিশ্বাস করি না। আর রাজদীপ সারদেশাই যথেষ্ট খবর টবর রাখে, সে টিভির একটা লিডিং পার্সোনালিটি। ওর বউ বাঙালি, সাগরিকা ঘোষ, যে তৃণমূলের এমপি এখন, আমার সাথে অক্সফোর্ডে একসাথে পড়াশোনা করেছি আমরা। তো রাজদীপকে আমি চিনি ভালোভাবে। রাজদীপ কিন্তু একটা জিনিস পরিষ্কার বলছে যে এখনো প্রচুর লোক বাংলাদেশে আছে যারা ধর্ম নিরপেক্ষ, যারা ভারতকে নিজের বন্ধু বলেই মনে করে। তো জোর করে এই ধরনের একটা ঘটনা ঘটালে ভারতের যে দীর্ঘমেয়াদী যে স্বার্থ, কূটনৈতিক স্বার্থ, বাংলাদেশকে একটা বন্ধু রাষ্ট্র হিসেবে পাওয়া, সেই জায়গাতে এই ব্যাপারটা আঘাত করছে। অর্থাৎ দিস ইজ নট স্মার্ট ডিপ্লোমেসি, this is not in the name of cheap patriotism, this is proving to be very superficial and bogus diplomacy. এটা ডিপ্লোমেসি না। এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা knee-jerk reaction, যে কথাটা কীর্তি আজাদ বলেছেন, যে আগে থেকে একটা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত আছে পাকিস্তানের প্লেয়ার খেলবে না, পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, ভালো কথা, বুঝলাম সেটা। এখানে কোনো সেরকম সিদ্ধান্ত নেই, বোর্ডকে কোনো ইনস্ট্রাকশন নেই। বোর্ড মানে এখানে তো দেখা যাচ্ছে যে ডান হাত জানে না বা হাত কি করছে, বা হাত জানে না ডান হাত কি করছে। সরকারের কথা আমি বলছি। মানে ইট ইজ এ কোয়েশ্চেন অফ গভর্নেন্স, হাউ আর ইউ গভর্নিং এ কান্ট্রি। এইভাবে কি হয় নাকি যে মানে কোনো ইনস্ট্রাকশন নেই কোনো গভর্নমেন্টের থেকে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সরকার, মানে গভর্নমেন্ট মানে তো বিজেপি সরকার। এবং হ্যাঁ, তো বিজেপি সরকারের থেকেই তো, না বিজেপি সরকারের থেকেই তো এখনো, বিজেপি সরকারের তরফ থেকেই তো আনুষ্ঠানিকভাবে এই ধরনের ইনস্ট্রাকশন নেই। এই ইনস্ট্রাকশনটা কে দেয়? এমইএ দেবে, বিদেশ মন্ত্রক দেবে, যে অমুক দেশের সাথে আমার সম্পর্ক খারাপ, ওদের কোনো প্লেয়ারকে তোমরা আইপিএল এ অফার করবে না, অকশনে আসতে দেবে না।
দিস ইজ দ্য জব অফ দ্য MEA, জয়শঙ্কর সাহেবের মিনিস্ট্রি, যেই জয়শঙ্কর সাহেব রিসেন্টলি ঢাকায় গিয়ে কন্ডোলেন্স মেসেজ দিয়েছে, কথাবার্তা বলেছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে তার মানে কি গভর্নমেন্টের কোনো সিদ্ধান্ত নেই, কোনো ইনস্ট্রাকশন নেই, তার জন্য IPL এ অফার করা হচ্ছে বাংলাদেশের প্লেয়ার, তার মধ্যে থেকে KKR মুস্তাফিজকে তুলেছে এবং টাকা পয়সা যেটা এটা এগুলি তো সবই তোমার পারফরমেন্স, ফর্ম আর তার বাজেট এইসবের উপর ডিপেন্ড করে হয়। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, পিওর কনসিডারেশন ক্রিকেট, যে মুস্তাফিজ ভালো খেলে, তার প্রয়োজন আছে টিমে, আর আমার বাজেটে এত টাকা আছে, এইখানে নেগোসিয়েশন হয়ে আলটিমেটলি ব্যাপারটা ঠিক হয়। তো যাই হোক, এইটা পুরোপুরি এখানে কোনো গভর্নমেন্টের কোনো পলিসি ডিসিশন ছিল না যে বাংলাদেশের প্লেয়ারদের ব্যান করা হবে, এবং তাই যদি হতো তাহলে MI ইন্ডিয়ান্স এর সাকিব আল হাসান খেলছেন কি করে? তার জন্য কি আলাদা নিয়ম নেই কি? MI ইন্ডিয়ান যেহেতু আম্বানির টিম, তো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কোনো এখানে ইনস্ট্রাকশন ছিল না, কোনো পলিসি ডিসিশন নেই। হঠাৎ করে একটা, যেটাকে ইংরেজিতে নিচার ক্রিয়েশন বলে, যে হঠাৎ কিছু হই হলো, কিছু সোশ্যাল মিডিয়াতে 3-4 দিন চেঁচামেচি হলো, হঠাৎ করে গভর্নমেন্ট ফোন টোন তুলে BCCI কে বললো যে এটা করো, আর BCCI কে বললে BCCI এরকম হঠাৎ ভাববার কারণ আছে নাকি? আসলে সরকার মনে করেছে, বিজেপি সরকার, যে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে এমন একটা ঘটনা তাদেরকে ভোট বাড়াতে সাহায্য করবে। কারণ দেখেন, মানে সীমান্তেই একটা ভারত বিদ্বেষী রাষ্ট্র আছে, এই প্রচারণাটা তো বিজেপির হিন্দুত্ববাদের রাজনীতির সাথে খুব ভালো যায়। না, সেটা খুব ভালো কথা, আমি বুঝলাম, কিন্তু সেটা হলে, এটা যদি বিজেপির একটা অনেকদিন ধরে নেওয়া পলিসি হতো, তাহলে আগের থেকেই গভর্নমেন্টের তরফ থেকে BCCI কে বলে দেওয়া হতো যে বাংলাদেশের কোনো প্লেয়ার অন্তত এই সিজনে তোমরা আনবে না, এটা বলা হতো। এটা আমি কোয়াইট শিওর, আমি মোটামুটি ইন্ডিয়ান সিস্টেম কিভাবে ফাংশন করে আমি জানি। হ্যাঁ, তো তাহলে MEA এর তরফ থেকে লিখিত না হলেও একটা ইম্পর্টেন্ট লোক, ফরেন সেক্রেটারি নিজের না হলেও ফরেন সেক্রেটারি যে নাম্বার 2 আছেন, হ্যাঁ, তারা কেউ একটা ফোন করে BCCI এর সেক্রেটারি বা চেয়ারম্যান, তাদেরকে বলে দিত যে इस बार भाई कोई बांग्लादेश का प्लेयर को इस ऑक्शन में मत रखना। এটা যদি বিজেপির একটা আগের থেকেই নেওয়া পলিসি হতো, বুঝতে পারছো, তাহলে এটা আগের থেকে ইনস্ট্রাক্ট করে দেওয়া হতো, বাংলাদেশের প্লেয়ার কে নেওয়া হতো না, মানে মানে পার্টিসিপেট করতে দেওয়া হতো না। আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে যে বাংলাদেশের সঙ্গে এই আবার আরেক দফা শত্রুতা বাড়িয়ে, কারণ বাংলাদেশের তরুণদের একটা অংশ এখনো, ধরেন ইনকিলাব মঞ্চ এখনো রাজপথে আছে, এমন সময়ে একজন ক্রিকেটারকে ক্ষতিগ্রস্ত করে এবং IPL খেলতে দেওয়া হবে না বলে, এবং বাংলাদেশকে এরপর বাংলাদেশ বিশ্বকাপে পাঠাবে না কারণ তারা বলছে একজনের নিরাপত্তা দিতে পারছে না ভারত সরকার, তাহলে পুরো টিমের কি করে নিরাপত্তা দেবে? এই কাজটা করে ভারত কি লাভ, মানে কি চিন্তা থেকে এটা হতে পারে বলে মনে হয়? না, এই কথাটাই রাজদীপ সরদেশাই আমি দেখলাম বারবার বলেছে যে উইল বি উইদাউট ফ্রেন্ডস আফটার অল দিস, মানে কেউই থাকবে না। তার কারণটা হচ্ছে এখানে একটা খুব সিম্পল ব্যাপার আছে, মানে এটা একেবারে ইটস নট রকেট সায়েন্স, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না। সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে আমরা তো ক্রিকেটের সম্পর্কটা মানে যে বন্ধ করার বা স্থগিত রাখার কোনো ডিসিশন নেই। এটাই তো আমি বলছি যে সরকারের ডানার জানে না বাদ কি করছে। কেন? যে একদিকে তুমি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিচ্ছ এবং সেখানে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের মাটিতে শিডিউল করছো, 3টে ম্যাচ বোধহয় শিডিউল করছো, আরেকদিকে তুমি বাংলাদেশের প্লেয়ার হঠাৎ করে কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন যদি আগের থেকে BCCI এর কাছে থাকতো, তাহলে BCCI জানতো যে এবার বাংলাদেশের কোনো প্লেয়ারকে অকশনে তোলাই যাবে না, যেমন পাকিস্তানের প্লেয়ারদের তোলা যায় না। সেটা তো হয়নি। বাংলাদেশের 9 জন প্লেয়ার বোধহয় অকশনে ছিল, আমি যতটুকু জানি 8 জন কি 9 জন, তার মধ্যে KKR মুস্তাফিজকে তুলেছে। হ্যাঁ, তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে পারি যে এইটা পুরোপুরি নিজের ক্রিয়েশন। হঠাৎ করেই এই মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের 2-একটা ঘটনা ঘটেছে, এই দীপু দাস ইত্যাদি, এটা নিয়ে ভারতে যথেষ্ট মানে আবহাওয়া গরম হয়েছে, এবং এই আবহাওয়া গরম দেখে হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও যারা একটু ফ্রিঞ্জে রয়েছে, অর্থাৎ যারা একেবারে মূল স্রোতে বড় মাপের নেতৃত্বে নেই এই হিন্দুত্ববাদী ইকোসিস্টেমে, কিন্তু যারা সামনে আসতে চায়,
যারা নিজের নজর কাড়তে চায়, এরা খুব বিজেপি সরকার তো তাদের আশকারা দিচ্ছে, এর তো মানে হ্যাঁ স্পষ্ট এইটাই তো প্রশ্ন। যে প্রশ্ন হচ্ছে এইটাই, যে আশকারার কথা কিন্তু বাংলাদেশ সরকার যখন দিল্লিতে ভীষণ সুরক্ষিত বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে হিন্দুত্ববাদীরা মানে বিক্ষোভ প্রদর্শন করতে পারলো, তখনও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তুলেছিলেন যে সরকারের এক রকমের আশকারা ছাড়া বা এক রকমের অনুমোদন ছাড়া এটা কি করে সম্ভব। না সরি, এখানে একটা ব্যাপার তো পরিষ্কার, সেটা হচ্ছে এদের হই হইতে এই কিছু ট্রোল, সোশ্যাল মিডিয়াতে চেঁচামেচি, রিল বানানো, এইসব এতে যদি সরকারের সিদ্ধান্তের উপর সরাসরি প্রভাব পড়ে, অর্থাৎ এটা নিয়ে যে একটা বড় মাপের মিটিং হয়েছে, ধরো ক্যাবিনেট কমিটি, এইসব ব্যাপার যখন হয়, একটা দুদেশের সম্পর্ক ইত্যাদি, ক্যাবিনেট কমিটির মিটিং হয়, ক্যাবিনেট কমিটির মিটিং একটা প্রক্রিয়া আছে, এসব কিছুই হলো না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত হলো, একটা ফোন টোন হয়তো গেছে এবং বিসিসিআই ব্যাকআউট করে গেল। দিস ডাজ নট স্পিক ভেরি হাইলি অ্যাবাউট দ্য স্টাইল অফ গভর্নেন্স। অর্থাৎ এখানে সরকার পরিচালনা কিভাবে হচ্ছে এটা খুব ভালোভাবে মানে ভালো ইমপ্রেশন তৈরি করে না। সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে এখন ওয়ার্ল্ড কাপে এই 3টে ম্যাচ তুমি আবার রিশিডিউলিং, যেটা বাংলাদেশ দাবি তুলেছে সঙ্গত কারণেই যে এটা ম্যাচগুলি শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হোক, হ্যাঁ, বা অন্য কোনো দেশে খেলা হোক। নেপাল টেপাল তো আর ক্রিকেট খেলে না, মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। তো এই করতে করতে যে ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে, ঠক বাজতে গাঁ উজাড় বলে আমরা একটা কথা বলি না বাংলায়, ওইভাবে দাঁড়াচ্ছে। এইভাবে তো তারপরে খেলাধুলাই করা যাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যে প্রশ্নটা অনেকটা রাজদীপও তুলেছে, ওই অ্যাঙ্করের সাথে আমি দেখলাম ওর বচসাই হচ্ছে রীতিমতো, নিজের অর্গানাইজেশনেরই অ্যাঙ্করের সাথে, সে আজকে কমেন্টেটর হিসেবে ছিল, সে বলছে যে ক্রিকেটের মধ্যে এইসব যদি ঢোকাও এবং এইভাবে বাংলাদেশ, আমি বিশ্বাস করি না, বাংলাদেশ আমি জানি বাংলাদেশে এখনো প্রচুর মানে ধর্মনিরপেক্ষ লোকজন রয়েছে এবং ভারতকে যারা পছন্দ করে এরকম লোকজন রয়েছে, জোর করে এই লোকগুলিকেও তুমি বিরুদ্ধে মানে এফেক্টিভলি এই কাজটা করে যাদের ভারত হয়তো শায়েস্তা করতে চায় বা যারা টার্গেট যে মানে খুব হাই মানে ইসলামিক র্যাডিক্যাল, তাদেরই হাত শক্ত হচ্ছে তো ইনডাইরেক্টলি। তারা এই ইস্যুটাকে নিয়ে, কারণ মুস্তাফিজ মোটামুটি ভারতে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের যে অবস্থা, ক্রিকেট পাগল ভারত, বাংলাদেশেও ক্রিকেট পাগল লোকজন, তাদের কাছে মুস্তাফিজ, সাকিব আল হাসানটা তো ওই জায়গাতেই পড়ে, খুব সাকসেসফুল প্লেয়ার। এরকম একটা করাতে এই যে ন্যাশনাল সেন্টিমেন্ট একটা উদ্বেলিত হচ্ছে, এর সুযোগটা কে নেবে? ওরাই নেবে যাদের ভারত হয়তো শায়েস্তা করতে চায়, জানি না শায়েস্তা করতে চায় কি চায় না। আর আরেকটা কথা, যে প্রশ্নটা তুমি তুলছো যে নির্বাচনী রাজনীতি, এই পশ্চিমবাংলায় নির্বাচন, আসামে নির্বাচন, আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমি নিজে পশ্চিমবাংলায় থাকি, আমি ত্রিপুরার লোক, আসাম দীর্ঘকাল আমি কভার করেছি, ওখানে থেকেছি, আমি অসমীয়া বাংলা যতটা ভালো বলি, অসমীয়া ততটাই ভালো বলি, মোর অসমীয়াটা ধুনিয়াকে কব পড়ে বুঝিস নে। তো এই জায়গাতে দাঁড়িয়ে এখানকার রাজনীতিতে মুস্তাফিজকে বাদ দিলে এখানে একেবারে ভোটাররা হই হই করে উৎসাহিত হয়ে একটা রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা আমি মনে করি না। বাঙালিকে মানে এটা যারা ভাবে যে এক মুস্তাফিজকে বাদ দিলে এখানে একটা হাওয়া উঠবে আর আমরা হই হই করে ভোট পাবো, তো বাঙালিকে চেনে না, তারা বাঙালিকে চিনতে ভুল করে। বাঙালির কাছে আজকে অনেক বড় ইস্যু এখানে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে। আমাকেও কালকে গিয়ে, আমার প্রায় 70 বছর বয়স, প্রায় মানে এসেই গেছে, আমাকে গিয়ে আমার সস্ত্রী, আমাদের নাম নেই, এই জন্য আমাদের ওখানে হিয়ারিং এ গিয়ে দাঁড়াতে হবে, 3 ঘন্টা 4 ঘন্টা এই ঠান্ডার মধ্যে গিয়ে দাঁড়াতে হবে। আমাদের কাছে এগুলি ইস্যু, দিজ আর ইস্যুস হিয়ার। বাঙালির কাছে আজকে সহ মানে এই যে প্রকৃত ভারতীয় কিনা এই প্রমাণে যে সারা ভারতকে এক রকমের অস্থির করে ফেলা থেকে শুরু করে এই যে ধর্ম দিয়ে বাদ করা, জাতীয়তার প্রশ্নে মানে এক রকমের কি বলবো যে মানে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে বাদ করা, সরিয়ে রাখা, যে প্রশ্ন শশী থারুরও তুলেছেন, সেটা আসলে না না, এই যে পলিটিক্স অফ ডিসরাপশন, একবার নোটবন্দি হলো, তো নোটবন্দি হলো, ডিমনিটাইজেশন, তারপরে কি ভারতের ইকোনমিতে ক্যাশের মানে কোয়ান্টামটা কমেছে? একদমই কমেনি। বলতে গেলে দিস নোটবন্দি মানে লোকে লাইন দিয়ে দাঁড়াচ্ছে, লোকে মারা গেছে পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে ওই নোট এক্সচেঞ্জ করতে গিয়ে, বয়স্ক মানুষ
মানে লাইনে গিয়ে দাঁড়িয়ে সে মারা গেছে পর্যন্ত, এরকম ঘটনা ঘটেছে। আজকে এই যে ইন্টেন্সিভ রিভিশন, কতজন লোক মারা গেছে, কতজন বিএলও যারা ওই কাজ করছে, বুথ লেভেল ওয়ার্কার্স, মানে অফিসার্স, এরা নিজেদেরকে ফাঁসিতে এই লোড নিতে পারছে না, প্রেশার নিতে পারছে না। তো ফলে দিজ আর ইস্যুস, এগুলির ওপরেই লোক বিচার করবে যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এগুলি হচ্ছে এখানকার ইস্যু। এখানে ইস্যু মুস্তাফিজ না, বা মুস্তাফিজকে KKR থেকে বাদ দিয়ে এরা হই হই মনে করে যদি কেউ তুলতে পারবে, এরা আসলে সত্যি কথা এটা বাঙালি চেনে না। বাংলা কথা বলতে গেলে খুব সাদামাটা, আমি বাঙালি চেনে না। বাঙালি পলিটিক্যাল ইস্যুকে পলিটিক্যাল ইস্যু হিসাবে দেখবে। মুস্তাফিজের ইস্যুটা, এটাকে বাঙালি দেখেছে ক্রিকেট, ও ভালো ক্রিকেট খেলে, ও এখানে এসে খেলবে। এর আগেও KKR অনেকে খেলে গেছে, মাশরাফি বোধহয় খেলে গেছে, সাকিবুল হাসান খেলে গেছে, এবং এরা সব সৌরভ গাঙ্গুলির ভক্ত। সৌরভ গাঙ্গুলি KKR এর একটা বড় ব্যাপার, হ্যাঁ, দাদার ভক্ত। তো এই জায়গাতে দাঁড়িয়ে এইটাকে নিয়ে রাজনীতি করাটা, এটা মোটেই লোকজন ভালো চোখে দেখবে না। এবং এই যে বাংলাদেশের ক্রিকেটার এখানে খেলতে দেওয়া হবে না, তো তোমার ভাই এখানে হাসপাতালরা তো হুম করে বসে আছে কবে ভিসা টিসা একটু ছাড়বে, যাতে বাংলাদেশের পেশেন্ট আসে, তাদের ব্যবসাটা ভালো করে হয়। হ্যাঁ, আমি এটাও জানি, আমি এটা নিজে দেখেছি, তুমিও জানো, তুমিও ছোট বোন আমার বোন। তো এরকম আমার বাংলাদেশের বোনরা যখন আসে, আমার স্ত্রী তাদের নিয়ে এই নিউ মার্কেটে কিনতে যায়, শাড়ি কিনতে যায়, না দিদি আপনি বসুন, মারোয়ারি ব্যবসায়ী আপনি বসুন, আপা আপনি আসুন, কেন দিদি একটা শাড়ি কিনবে, আপা 30টা কিনবে। তো এইসব জায়গায় তো বাবার সব ঠিকই আছে। হ্যাঁ, তো এইগুলি তোমার মানে এই যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নির্জাত, যে এটা হলে বোধহয় রাজনীতির দিক থেকে ভালো হবে। এটাও হতে পারে যে বিজেপির যারা রাজপুরুষরা আছেন, তারা ভাবছেন যে এই ব্যাপারটা নিয়ে আমাদেরই সমর্থক কিছু লোকজন হইচই করছে, এটা বেশি বাড়তে দিও না, এটা বেশি বাড়লে আমাদের এগেইনস্টে যাবে, পলিটিক্যালি ইলেকশন ইয়ারে আমাদের এগেইনস্টে যাবে। আচ্ছা, একটা প্রতীকী একটা কিছু করো, যে উসকো নিকাল দো, ওই মুস্তাফিজকে এই করে দাও। এগুলি সবটা নিজার রিয়াকশন বলে আমার ধারণা। কারণ এটা যদি পলিসি হতো, তাহলে পাকিস্তান প্লেয়ারদের ক্ষেত্রে যে এটা বলা আছে যে পাকিস্তানের প্লেয়ারদের অকশনই তোলা হবে না, এটা বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা তো বিসিসি জানতো না, বিসিসি তো তুলেছে। আর বিসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ট্র্যাডিশনাল যে সম্পর্ক, যেটা এতই সুদৃঢ় করে গিয়েছিলেন জগমোহন ডালমিয়া, তোর মনে আছে উনি বিসিসি ছিলেন, পরে আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন, বাংলাদেশের টেস্ট প্লেইং স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে উনি সব থেকে বেশি সরব হয়েছিলেন। কিন্তু যোগুদা, মানে আমরা সবাই যোগুদা বলতাম, উনি ডালমিয়া মারওয়ারি মানুষ, কিন্তু বাঙালি হয়ে গেছেন, বাংলায় দীর্ঘদিন থেকেছেন, শ্রী বাঙালি ইত্যাদি। যাই হোক, তো যোগুদার একটা বিরাট ভূমিকা ছিল যে বাংলাদেশকে টেস্ট প্লেইং স্ট্যাটাস দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই ব্যাপার। এই জায়গাগুলি যদি নষ্ট করা হয় এই শর্ট টার্ম কিছু চিপ পলিটিক্যাল স্টান্ট দিতে গিয়ে, তাহলে এটা আমি এইটুক বলতে পারি যে ভারতের তরফ থেকে এটা কোনো লং টার্ম মানে ডিপ্লোম্যাটিক কোনো গেইন। জগমোহন ডালমিয়া যখন মনে করালেন সুবিদ্যা, মানে বাংলাদেশের বন্ধু জগমোহন ডালমিয়া ছিলেন যেমন ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান, তারপরে আইসিসির প্রধান হলেন, মানে ভারতের এখন আইসিসিতে ভারতের পক্ষে মানে যিনি নেতা, তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। তো মানে ওই যে দেশটার রাজনীতি বদলে গেলে আসলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটারও তো বদল ঘটে যাচ্ছে। না না, সেটা তো হচ্ছে। আর জগমোহন ডালমিয়াকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, কেন আমরা কলকাতায় কাজ করেছি, যোগুদা সবাই ওনাকে যোগুদা বলতো, এবং যোগুদার সাথে এই যে সাবের হোসেন চৌধুরী, সাবের ভাইয়ের সাথে বিরাট সম্পর্ক আমি জানি। হ্যাঁ, মানে মানে দুই বেলা এরা বসে সব প্ল্যান করেছে যে বাংলাদেশকে টেস্ট প্লেইং স্ট্যাটাস দিতে গেলে কি কি স্ট্যাটিস্টিক্স, কি কি ফিগার দিয়ে এটা জাস্টিফাই করতে হবে। মানে যোগুদা বলছে তোমরা কেসটা ভালো করে বানিয়ে আমাকে দাও,